হাই এভরিওয়ান, আমি সুস্মিতা আছি তোমাদের সঙ্গে রক্ত রহস্যের আর একটি নতুন এপিসোডে। স্বাগত জানাই সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। রক্ত রহস্যের 5th এপিসোডে আজকে আমরা যে ঘটনাটি শোনাতে চলেছি সেটা সত্যি এক অদ্ভুত ঘটনা। কারণ অদ্ভুত এই কারণেই আমি বলছি, কারণ আমরা ছোট থেকেই শুনে এসেছি যে ভূত মানেই ভয়, কিন্তু এই ঘটনাতে এক ব্যক্তি মৃত্যুর পরে এসেও সাহায্য করেছে। অদ্ভুত এক ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকের ঘটনাটি আমাকে একজন আমার নিয়মিত শ্রোতা পাঠিয়েছেন। ওনার নাম প্রিয়রঞ্জন ভট্টাচার্য। ধন্যবাদ আপনাকে রক্ত রহস্যের এপিসোডে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ওনার বয়স প্রায় 60 বছরের মতো। উনি রক্ত রহস্যের প্রতিদিনের শ্রোতা। প্রিয়রঞ্জন বাবু লিখেছেন, আমি রক্ত রহস্যের প্রতিটা এপিসোডের একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি আমার বন্ধুর থেকে শোনা তার জীবনে ঘটে যাওয়া এক অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি এই ঘটনাটি তুমি রক্ত রহস্যের এপিসোডে বলবে। এবার ঘটনার দিকে এগোই। শ্রাবণ মাসের সন্ধ্যা। ভরপুর গ্রামের বুড়ো বটতলার রতনদার চায়ের দোকানে আজ বিশেষ ভিড় নেই। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। মাঠঘাট রাস্তা সব জলমগ্ন। অন্যদিন এই সময় দোকানের বেঞ্চিতে বসার জায়গা পাওয়াই দায় হয়, কিন্তু সেদিন সেখানে বসে আছে মাত্র 4 জন। আমি, বিল্লু, বিশু আর সুভাষবাবু। সুভাষবাবু বয়সে অনেকটাই বড়, প্রায় 70-এর কোঠায়। একমাত্র ছেলে কলকাতায় সরকারি চাকরিরত, আর তিনি নিজে আগে কাগজের অফিসে বিজ্ঞাপন বিভাগের কাজে যুক্ত ছিলেন। এখন অবসর জীবনযাপন করছেন এই গ্রামেই। গ্রামের সবার সঙ্গে মিশে গেছেন, দিনকাল ভালোই কেটে যায়। বিল্লু বলল, সুভাষবাবু, এমন বৃষ্টির রাতে চা খেতে খেতে একটা জমজমাট ভূতের গল্প হলে কেমন হয়? আমি সঙ্গে সঙ্গে সাই দিলাম, হ্যাঁ, আজ একটা গল্প আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে চাই। সুভাষবাবু হালকা হাসলেন, একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে বললেন, তোমরা বলো তো, ভূত মানেই কি শুধুই ভয়? বিল্লু বলল, তা তো অবশ্যই, ভূত মানেই তো ভয়। সুভাষবাবু মুচকি হেসে বললেন, আজ যে গল্পটা বলবো সে গল্পেও আছে ভূত, তবে সেই ভূত মানুষের ক্ষতি করে না, বরং সাহায্য করে। বিল্লু বলল, তা আবার হয় নাকি? ভূত হয়ে উপকার করে? সুভাষবাবু বললেন, শোনো তবে। তখন আমার বয়স ছিল 35-36-এর মতো। কাগজের অফিসে সদ্য 3 বছরের চাকরি, বিজ্ঞাপন বিভাগের কাজ। মাঝে মধ্যে বাইরের জেলায় যেতে হতো। একবার অফিসের কাজে যেতে হয়েছিল ঘুষকি। বর্ধমান থেকে ট্রেন বদল করে যেতে হয়। তারপর সেখান থেকে ভেতরে একটা গ্রাম, রাঙা সোনারি। একজনের কোল্ড স্টোরেজে কাজ ছিল। সেদিন সকালে বেরিয়েছিলাম, দুপুরে ঘুষকি পৌঁছালাম। স্টেশনের পাশে ভাত খেয়ে একটু বিশ্রাম নিয়ে রিক্সা ধরে বাসস্ট্যান্ড। সেখান থেকে আবার বাসে রাঙা সোনারি পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। পৌঁছে জানলাম যার সঙ্গে কাজ ছিল তিনি আসেননি। ফোন করেছিলেন অফিসে, কিন্তু আমি ট্রেনে থাকায় জানতে পারিনি। ফলে আজ আর কাজ হচ্ছে না, কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ফের বাসে করে ঘুষকি ফিরে এলাম, কিন্তু বাসস্ট্যান্ডে এসে বুঝলাম মুশকিল। এখানে কোনো হোটেল নেই, থাকার ব্যবস্থা নেই। যেখানে কয়েকটা ভালো হোটেল ছিল তা এক খালের ওপারে, আর সেই খালের শাঁখও ভেঙে গেছে
দুদিন আগেই, ফলে সেখানে যাওয়াও সম্ভব নয়। বৃষ্টির ঝড়ে রিকশাও মেলেনি। একজন ভদ্রলোক বললেন, আপনি সমরপুর যান, ওখানে হোটেল পেতে পারেন। আমি দৌড়ে ট্রেকার স্ট্যান্ডে গেলাম, কিন্তু সমরপুরের শেষ ট্রেকার তখনই ছেড়ে গেছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে প্রবলভাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, একেবারে অচেনা এলাকা। হঠাৎ দেখি একটা অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে এগিয়ে আসছে এক ভদ্রলোক। হাত তুলে ইশারা করতেই গাড়ি দাঁড়ালো। জানলা খুলে একজন পৌর ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি বিনীতভাবে বললাম, আমাকে স্টেশন পর্যন্ত একটু নামিয়ে দিলে বড় উপকার হয় আর কি। ভদ্রলোক বললেন, আমি স্টেশনে যাচ্ছি না, যাচ্ছি সমরপুর। আপনি চাইলে আসুন, ওখানে নামিয়ে দেবো। আমি তো লুফে নিলাম সুযোগটা। ভদ্রলোক খুবই অভিজাত, সাদা ধবধবে চুল, শান্ত চোখ। জানলাম তার নাম শুভেন্দু শেখর বর্মন। কলকাতার জোড়াসাঁকো এলাকায় থাকেন, ইতিহাসের অধ্যাপক ছিলেন। গাড়িতে আলাপচারিতার মাঝেই বললেন, সমরপুরে নীলকণ্ঠ লজে উঠবেন? আমি যখন আসি ওখানেই থাকি। সেই মতো আমি নীলকমল লজে নামলাম। রিসেপশনে থাকা ভদ্রলোক আমাকে 105 নম্বর ঘর দিলেন। ঘরটি সুন্দর, জানলা খুললে সবুজ প্রকৃতি চোখে পড়ে। ক্লান্ত শরীরে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা পার হয়েছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? বললাম, কিন্তু কোনো সাড়া নেই। ভাবলাম ঘুমের ঘোরে ভুল শুনেছি। আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার টোকা। এবার আর বসে না থেকে দরজা খুললাম। কাউকে দেখলাম না। খুব অস্বস্তি হচ্ছিল। এমন সময় আবার টোকা। তৃতীয়বার দরজা খুলতেই দেখি সামনে সেই শুভেন্দু শেখর বর্মন। আমি চমকে গেলাম। উনি মুচকি হেসে বললেন, ভয় পাবেন না, একটা বিশেষ দরকারে এসেছি। আমি ওনাকে ঘরে ডাকলাম। উনি সোফায় এসে বসলেন। বললেন, এই লজ থেকে সামান্য দূরেই রয়েছে এক পুরনো জমিদার বাড়ি, পরিত্যক্ত। আমি প্রাচীন ইতিহাস নিয়ে গবেষণা করতাম, সেই সূত্রে মাঝে মধ্যে সেখানে যেতাম। আপনি তো সংবাদপত্রে কাজ করেন, আমি চাই আপনি এই গ্রাম সম্পর্কে কিছু লিখুন। এখানে পর্যটনের অপার সম্ভাবনা আছে। এই গ্রামের দক্ষিণে মহানন্দা নদীর পাশেই মাটির নিচে চাপা পড়ে আছে এক অতি প্রাচীন সভ্যতা, দ্রাবিড় সভ্যতার সমসাময়িক। আমার গুরু ডক্টর কমলাকান্ত মুখার্জির গবেষণার মাধ্যমে আমরা সেই প্রমাণ পেয়েছিলাম। মৃত্যুর আগে তিনি আমাকে একটি নকশা দিয়ে বলেছিলেন, এই নকশা যেন কোনো অপাত্রে না যায়। আজ আমি সেই নকশা আপনাকে দিচ্ছি। আপনার দায়িত্ব এটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আপনি রিপোর্টার না হলেও চিফ এডিটরের কাছে এটা পৌঁছে দিন। এটা বলে তিনি একটি চামড়ার ব্যাগ আমার হাতে দিয়ে বিদায় নিলেন। আমি হতবাক হয়ে কিছুক্ষণ বসে রইলাম। পরে দরজা খুললে বাইরে এলাম, কিন্তু তিনি কোথাও নেই। সিঁড়ি দিয়ে নামার কোনো শব্দই পাইনি। পরদিন সকালে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম, শুভেন্দু শেখর বর্মন কি এই লজেই থাকেন? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, উনি তো 5 বছর আগে বন্যার দিনে এখান থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। তবে অনেকে বলে এমন ঝড় বৃষ্টির রাতে এখনও ওনার গাড়ি দেখা যায়। কেউ কেউ বলেন উনি মাঝে মধ্যে অতিথিদের সাহায্যও করেন। আমি স্তব্ধ, আমার হাত কাঁপতে লাগলো। আমি কিছু না বলে সোজা লজ ছেড়ে বেরিয়ে এলাম। পরদিন কাজ মিটিয়ে ফিরলাম কলকাতায়। ব্যাগে রাখা সেই নকশা, সেই গবেষণাপত্র অফিসে জমা দিলাম। কাগজে প্রকাশ হতেই সাড়া পড়ে গেল। এখন তোমরা নিশ্চয়ই জানো সেই অঞ্চলে খনন কার্য শুরু হয়েছে।
কিছু নিদর্শনও পাওয়া গেছে। আমি আর কখনো সমরপুর যাইনি, তবে মাঝরাতে চোখ বন্ধ করলেই শুভেন্দুবাবুর মুখটা মনে পড়ে। রতনদার দোকানে তখন আবার নিস্তব্ধতা। বিল্লু ধীরে বলল, মানে আপনি বলতে চাইছেন যিনি আপনাকে গাড়িতে করে নিয়ে এলেন তিনি তো মৃত? সুভাষবাবু মুচকি হেসে বললেন, হ্যাঁ, উনি তখন আর জীবিত ছিলেন না, তবু সেই ঝড় বাদলার রাতে আমি সাহায্য পেয়েছিলাম একজন মৃত মানুষের কাছ থেকে। তাই বলেছিলাম সব ভূত ভয়ঙ্কর নয়, কিছু ভূত ভালোবাসতেও জানে। প্রিয়রঞ্জনবাবু আমাকে বলেন, জানো, আমার বন্ধুর মুখ থেকে এই ঘটনাটি তো শুনেই আমার গা কেমন করে উঠল। রতনদা চায়ের কাপ এগিয়ে দিলেন। বাইরে তখনও বৃষ্টি, আর বুড়ো বটগাছের পাতায় পাতায় হাওয়ায় ফিসফিসানি যেন বলেই চলেছে, সব ভূত খারাপ নয়, কিছু ভূত রয়ে যায় মানুষকে অনেক কিছু ভালো উপহার দেওয়ার জন্য। তো আজকের ঘটনাটি কি সুন্দর, কি অদ্ভুত, তাই না? মানে মানুষ মরে গিয়েও লোকে বিপদে পড়ছে দেখে সাহায্য করছে। প্রথমেই বলেছিলাম আজকের ঘটনাটি একদমই অন্য রকমের শোনাতে চলেছি। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং তার পাশাপাশি প্রিয়রঞ্জন বাবুর মতো আপনারাও আমাকে ঘটনা পাঠাতে পারেন ডেসক্রিপশানে দিয়ে দেওয়া ইমেল অ্যাড্রেসে, অথবা রক্ত রহস্যের ফেসবুক পেজের মেসেঞ্জারেও পাঠাতে পারেন, অডিও করেও পাঠাতে পারেন, আবার লিখেও পাঠাতে পারেন। তবে দেখবেন ঘটনার মধ্যে যেন একটা গা ছমছম ব্যাপার থাকে, যেমন ঘটনা আমি রক্ত রহস্যে শুনিয়ে থাকি আর কি। আর প্লিজ রক্ত রহস্যের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন যারা অন্ধকারের ঘটে যাওয়া ঘটনা শুনতে ভালোবাসে। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি আরও এক নতুন অভিজ্ঞতাকে সাথে নিয়ে।